রয়েছে। প্রথম দাবি হচ্ছে প্রায় ৫১,০০০-এর বেশি এই ত্রিপুরা সরকারি দপ্তরগুলোতে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে হচ্ছে নিয়োগ করতে হবে। আমরা তো দাবি করছি, কিন্তু আজকে যারা ত্রিপুরাতে রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি, তারা এই রাজ্যে সরকারে ক্ষমতায় আসার আগে এই ত্রিপুরাবাসী যুবদের সামনে কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে হচ্ছে একবার মনে করাতে চাই। কারা বলেছিল ত্রিপুরার বুকে মিস কলে হচ্ছে চাকরি হবে, একটা নম্বরে ত্রিপুরার বেকার যুবরা মিসড কল দেবে আর ত্রিপুরার বুকে হচ্ছে সরকার চাকরি দেবে। কারা বলেছিল প্রতি বছর নিয়ম করে ৫০,০০০ যুবকে হচ্ছে ত্রিপুরার বুকে চাকরি দেবে। আপনাদেরকে শুধু একবার মনে করাতে চাই, ত্রিপুরার বুকে এই বিজেপি হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি হচ্ছে তারা আজকে রাখেনি। প্রতিশ্রুতি রাখলে আজকে টিওয়াইএফ কে এই ৫১,০০০-এর বেশি শূন্য পদে রিক্রুটমেন্ট করবার জন্য আন্দোলন করতে হতো না। আসলে বিজেপি সরকারটাই এরকম, ত্রিপুরাতে এরকম করছে, সারা দেশে একই কাজ করেছে। আপনাদের মনে থাকবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই বিজেপির যিনি আজকে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যারা আজকে বিজেপির ওই কেন্দ্রের সরকারে মন্ত্রিসভায় বসে আছেন, তারা হচ্ছে বিভিন্ন সভাতে গিয়ে বলতো যদি কেন্দ্রে একবার বিজেপি সরকার তৈরি হয় বছরে ২ কোটি বেকারের রোজগারের ব্যবস্থা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার করবে। ১২ বছর কেন্দ্রের সরকারে বিজেপি রয়েছে, আজকে যদি প্রত্যেক বছর ২ কোটি বেকারের কাজের ব্যবস্থা করতে পারত, তাহলে আজকে ভারতবর্ষের বুকে ২৪ কোটি বেকারের কাজের ব্যবস্থা বিজেপি সরকার করে দিতে পারত। ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে আজকে কর্মসংস্থানের সমস্যা থাকতো না। আমরা বলছি এখন দেশে কর্মসংস্থান শুধুমাত্র একটা সমস্যা নয়, সংকটে পরিণত হয়েছে, সংকটে পরিণত হয়েছে। এই যে আপনাদের এই রাজ্যে ৫১,০০০ সরকারি শূন্য পদে নিয়োগ হলো না, দুদিন পরে জানবেন এই সমস্ত শূন্য পদকে অবলুপ্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, যারা ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রী হয়েছেন, বিজেপির নেতা হয়েছেন, যারা কর্মসংস্থানের কথা বলে ত্রিপুরাতে সরকার তৈরি করেছেন, এই রাজ্যের হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি পরিষ্কার করে বলুন, কেন্দ্রের বিজেপি সরকার ২০১৮ সালে তাদের অর্থমন্ত্রক থেকে একটা হচ্ছে সার্কুলার জারি করেছিল। কি লেখা ছিল সেই সার্কুলারে? সার্কুলারে লেখা ছিল যে সমস্ত সরকারি দপ্তরে ৫ বছর কোনো নিয়োগ হবে না, সেই সমস্ত সরকারি দপ্তরের শূন্য পদগুলো অটোমেটিক হচ্ছে সমস্ত অবলুপ্ত ঘোষণা করে দেওয়া হবে। আর সেই আইন ধরে একদিন দেখবেন ৫১,০০০-এর বেশি শূন্য পদ ত্রিপুরার বুকে অবলুপ্ত হচ্ছে ঘোষণা করে দেওয়া হবে। এটাই হচ্ছে বিজেপির সরকার। আমরা বিজেপির নেতাদেরকে, মন্ত্রীদেরকে প্রশ্ন করতে চাই, যদি কর্মসংস্থান নিয়ে ত্রিপুরার বুকে এবং সারা দেশে আপনাদের বলবার কিছু থাকে, তাহলে আপনারা আমাদের এই মঞ্চে এসেও বলতে পারেন। যদি বলতে পারেন যে হ্যাঁ আপনারা কর্মসংস্থানের সুযোগ করেছেন ত্রিপুরার বুকে সারা দেশে, তাহলে হচ্ছে আমরা আমাদের এই মঞ্চ আপনাদেরকে ছেড়ে দেব, আপনারা আপনাদের কথা বলবেন। কিন্তু আমরা জানি ত্রিপুরার মন্ত্রিসভার কোনো মন্ত্রী, কোনো নেতা, কেন্দ্রের কোনো নেতা বলতে পারবেন না যে ভারতবর্ষে এবং ত্রিপুরার বুকে এই বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা কর্মসংস্থানের জন্য কিছু হচ্ছে করতে পেরেছে, তারা কিছু করতে পারেনি। আজকে কর্মসংস্থান হচ্ছে, কিরকম কর্মসংস্থান হচ্ছে? চুক্তিভিত্তিক কিছু কাজ দেওয়া হচ্ছে। সকালে আপনার কাজ থাকবে, আর পরদিন ঘুম থেকে উঠে আপনি যখন কাজে যাবার জন্য তৈরি হবেন,
হঠাৎ করে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে বা আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে ভাই তোমাকে আর কাজে আসতে হবে না, তোমাকে হচ্ছে কাজ থেকে অপসারণ করা হয়েছে, সরকার কোনো দায়িত্ব নেবে না, দেশের আইন হচ্ছে কোনো দায়িত্ব নেবে না, যেরকম সেরকম ভাবে হচ্ছে আপনাকে কাজ থেকে ছাঁটাই করা হবে। এখন আমরা কি দেখছি, এখন এই বিজেপি বলছে দেশের বেকার যুবদেরকে যে তোমরা হচ্ছে একটা মোটর বাইক কেনো, মোটর বাইক, সেই বাইক কিনে তোমরা হচ্ছে জোম্যাটো, ব্লিঙ্কিট আরো কত কি রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে হচ্ছে কাজ করো। তোমরা বাইক কিনো, তোমরা গাড়ি কিনো, গাড়ি কিনে হচ্ছে তোমরা র্যাপিডো, ওলা, উবেরে হচ্ছে গাড়ি চালাও। কিন্তু আমরা বলছি এই ওলা, উবের, র্যাপিডো, জোম্যাটোতে কাজ করে একজন বেকার যুবক কত ইনকাম করছেন, যিনি হচ্ছে বাইকে করে ওই বিভিন্ন মানুষকে হচ্ছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেন। তারা হচ্ছে যদি দিনে 250 কিলোমিটার বাইক চালাতে পারেন তাহলে হচ্ছে পকেটে 400 থেকে 500 টাকা হচ্ছে নিয়ে বাড়ি ফিরতে পারেন। আর যদি চালাতে না পারেন তাহলে হচ্ছে পকেটে টাকা নিয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন না। যে ছেলেটা বা যে মেয়েটা প্রতিদিন 250 কিলোমিটার বাইক বা গাড়ি চালাবে তার শরীরের ওপরে তার কি প্রতিক্রিয়া হবে আমরা কোনোদিনও ভেবে দেখেছি না? আমরা হচ্ছে ভেবে দেখিনি, সরকারও হচ্ছে ভাবতে চায় না। যে ছেলেটা বা যে মেয়েটা 250 কিলোমিটার বাইক চালাবে তার হাতের এবং মেরুদণ্ডের অবস্থা কি হবে সেটা হচ্ছে আমরা সহজে অনুমান করতে পারি। কিন্তু আপনি অসুস্থ হলে, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হলে, না রাজ্যের সরকার, না কেন্দ্রের সরকার, না যারা হচ্ছে ব্যবসা করছে তারা হচ্ছে কেউ আপনার দায়িত্ব নেবে না। এটাই হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষ। আর আমাদের ভারতবর্ষে আমরা আরেকটা জিনিস দেখছি, যেখানে যা নিয়োগ করছে কেন্দ্রের বা বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারগুলো, সেগুলো হচ্ছে দুর্নীতিতে ভরা। আপনাদের এই পেছনে যে দাবিগুলো লেখা রয়েছে, দ্বিতীয় দাবিতে দুর্নীতি স্বজন পোষণের কথা বলা হয়েছে। বিজেপি সরকার চালাবে আর বিজেপি হচ্ছে দুর্নীতি করবে না, তছরূপ করবে না, স্বজন পোষণ করবে না, এটা হয় নাকি? আপনারা কদিন আগে সকলে হচ্ছে দেখেছেন খবরের কাগজে, টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে যে বিজেপি খুব ঘটা করে ওই দেশের প্রধানমন্ত্রী নিজে গিয়ে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন। এখন শোনা যাচ্ছে সেই রাম মন্দিরে যারা হচ্ছে যেতেন তাদের ধর্ম পালন করবার জন্য গিয়ে কিছু টাকা পয়সা অনুদান দিতেন, সেই টাকা পয়সার অনুদানের ম্যাক্সিমাম টাকা হচ্ছে লুট করে নিয়েছে। কারা লুট করেছে? যারা হচ্ছে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত তারা হচ্ছে হাজার হাজার কোটি টাকা হচ্ছে লুট করেছে। কয়েকটা সংবাদপত্রে দেখলাম সেখানে বলা হয়েছে যে এই বছরে নাকি 2 বছরে নাকি প্রায় 3500 কোটি টাকা নাকি লুট হয়ে থাকতে পারে। একবার ভেবে দেখুন, যারা হচ্ছে ঘটা করে মন্দিরের উদ্বোধন করে সেই মন্দিরের টাকা লুট করতে পারে তারা হচ্ছে চাকরি দিয়ে বা কাজ দিয়ে তারা হচ্ছে আপনাকে ওর কাছ থেকে টাকা নেবে না, এটা হচ্ছে হতে পারে না। এটাই হচ্ছে বিজেপি। শুধু আপনাদের ত্রিপুরার বুকে নয়, আমরা যারা সারা দেশে হচ্ছে এই বামপন্থী প্রগতিশীল যুব সংগঠনের কাজ করি, আমাদের অভিজ্ঞতা রয়েছে যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে প্রত্যেক জায়গাতে হচ্ছে দুর্নীতি হয়েছে। বিজেপি রাজ্যের সরকারে চলে যান, যেখানে হচ্ছে গর্ব করে তারা বলে উত্তরপ্রদেশের কথা। উত্তরপ্রদেশে গিয়ে হচ্ছে আপনারা দেখুন সেখানে হচ্ছে 63,000 শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে সেখানকার হাইকোর্টের হাতে। তার কারণ 63,000 শিক্ষক নিয়োগে ওই উত্তরপ্রদেশের সরকার, যোগী সরকার, তারা হচ্ছে দুর্নীতি করেছে। এটাই হচ্ছে বিজেপি। তারা দুর্নীতি ছাড়া, স্বজন পোষণ ছাড়া তারা হচ্ছে চলতে পারে না। আর এর বিরুদ্ধেই আমরা টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই ত্রিপুরার বুকে যেমন আন্দোলন করছি, তার সাথে সাথে আমরা সারা দেশ জুড়ে হচ্ছে আমরা এই সময় দাঁড়িয়ে আন্দোলনকে সংগঠিত করছি। এই ত্রিপুরার বুকে তো হচ্ছে আপনারা 2018 সাল থেকে বিজেপি সরকার দেখছেন, আজকে 2026 সাল, প্রায় হচ্ছে 8 বছর হয়ে গেল। কেন্দ্রে আমরা 2014 সাল থেকে বিজেপি সরকার দেখছে, প্রায় 12 বছর কেন্দ্রে হচ্ছে বিজেপি সরকার চলছে। আগামী 3 বছর হচ্ছে সেখানে চলবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে
আমাদের ভারতবর্ষে যারা হচ্ছে ট্রাইবাল মানুষ, আদিবাসী মানুষ, বিভিন্ন জনজাতি মানুষ, তাদের ওপর এই সময় দাঁড়িয়ে সব থেকে বেশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনারা পিছিয়ে যান, 2004 সাল লোকসভা নির্বাচন হচ্ছে, তার আগে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে এনডিএ সরকার চলছে। সারা দেশ জুড়ে আমরা বামপন্থীরা সে সময় দাঁড়িয়ে আহ্বান করলাম যে কেন্দ্রের এনডিএ সরকারকে পরাজিত করতে হবে, বিজেপিকে পরাজিত করতে হবে। দেশের মানুষ আমাদের কথায় সাড়া দিয়ে 2004 সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রের সেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তারা হচ্ছে হারিয়েছিল। তারপরে গঠিত হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার। সেই নির্বাচনে আপনাদের এই ত্রিপুরা দুটো লোকসভা সিটে বামপন্থীদেরকে আপনারা নির্বাচিত করেছিলেন। সারা দেশে 61টা আসনে বামপন্থীরা নির্বাচিত হয়েছিল। 61 জন সাংসদ নিয়ে সেই ইউপিএ এক সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম বামপন্থীরা, এবং সমর্থন দিয়েছিলাম শর্ত সাপেক্ষে। সমর্থন দেওয়ার আগে চুক্তি হয়েছিল, লেখা হয়েছিল যে সরকার কি কি কাজ করবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল সারা দেশের আদিবাসী মানুষদের জন্য। কি ছিল সেখানে? হচ্ছে বনের অধিকার হচ্ছে আইনের মধ্য দিয়ে প্রথম ভারতবর্ষের বুকে দেশ স্বাধীন হওয়ার পরে সেই আইনের মধ্য দিয়ে হচ্ছে আদিবাসীদের হাতে বনের অধিকার, জল জঙ্গল এর অধিকার হচ্ছে তুলে দিয়েছিল সেই ইউপিএ সরকার বামপন্থীদের হচ্ছে চাপে। আর আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি সারা দেশে আদিবাসী মানুষদেরকে এরা হচ্ছে আদিবাসী হিসেবে মানতে রাজি নয়। এরা আদিবাসী বলে না, দেখবেন এরা হচ্ছে শুধু বলে বনবাসী। আদিবাসী হিসেবে আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে চায় না। এরা বনবাসী বলে হচ্ছে পৃথক করতে চায়, বিচ্ছিন্ন করতে চায়। এদের যে অধিকার দিয়েছিল সেই বামপন্থীদের চাপে ইউপিএ সরকার সেই সমস্ত অধিকার হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে। যখন আমাদের দেশ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, তারপর 3 বছর পরে আমাদের দেশে সংবিধান চালু হয়েছিল, যে সংবিধানকে সামনে রেখে এখনো আমাদের দেশ চলে। সেই সংবিধান তৈরি হওয়ার সময় প্রচুর আলাপ আলোচনা হয়েছিল, সংশোধনী, সংযোজন সমস্ত কিছু এসেছিল। সেই আলোচনার পরে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান বিভিন্ন আর্টিকেলের অনুচ্ছেদের মধ্যে দিয়ে আপনার সারা দেশের আদিবাসী মানুষদেরকে বিভিন্ন হচ্ছে অধিকারী করে দিয়েছিল। কিন্তু আজকে আমরা দেখছি এই কেন্দ্রের বিজেপি সরকার এই সংবিধান স্বীকৃত যে অধিকার সেগুলোকে হচ্ছে মানতে চায় না, সেগুলোকে সরিয়ে দিতে চায়। আজকে আদিবাসীদের জমি হচ্ছে তুলে দেওয়া হচ্ছে ওই কর্পোরেটদের হাতে, আদানি আম্বানিদের হাতে। তারা জল জঙ্গল জমিনকে হচ্ছে সম্পূর্ণভাবে উৎখাত করে দিয়ে সেখানে ব্যবসা করছে। আদিবাসী গরিব প্রান্তিক মানুষদের কোনো অধিকার হচ্ছে সুরক্ষিত করতে পারছে না কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারগুলো, বরং তারা পরিকল্পনা করেই এই অধিকারকে তারা আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধেই আমরা টিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই হচ্ছে আমাদের লড়াইকে সংগঠিত করছি। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে শুধুমাত্র আজকে সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা যেমন অবস্থান বিক্ষোভ প্রতিবাদ করছি, তেমনি আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে গিয়ে হচ্ছে এরকম প্রতিবাদ কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা মনে করছে গায়ের জোরে আদানি আম্বানিদের পয়সায় হচ্ছে নির্বাচন না করিয়ে গায়ের জোরে সমস্ত নির্বাচিত বডিগুলিকে হচ্ছে তারা দখল করে নিয়ে মানুষের ওপরে তাদের সমস্ত কিছু জোর করে চাপিয়ে দিচ্ছে বা দেবে, তারা ভুল করছে। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই যে না, আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার আদিবাসী মানুষ, ত্রিপুরার সাধারণ মানুষ, তারা সবাই হচ্ছে আজকে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়। আমরা পৌঁছে যাব গ্রামে গ্রামে, আমরা পৌঁছে যাব ব্লকে ব্লকে, সেখানে গিয়ে আমাদের কথা বলবো, মানুষকে একত্রিত করব এবং ত্রিপুরার বুক থেকে এবং দেশের বুক থেকে এই বিজেপি সরকারকে হচ্ছে আজকে আমাদেরকে উৎখাত করতে হবে। আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আগামী 15ই সেপ্টেম্বর আমরা দিল্লির বুকে যুবরা, বামপন্থী যুবরা একটা বড় হচ্ছে কেন্দ্রীয় সমাবেশ করব।
পার্লামেন্টের অভিমুখে যাব আমাদের দাবি নিয়ে। আমরা ঠিক করেছি এবছর যে এই ত্রিপুরার আপনাদের যা দাবি রয়েছে, টিওয়াইএফ যে দাবিগুলোকে তুলে ধরেছে, সেই সমস্ত দাবিগুলিও আমাদের সেই পার্লামেন্ট অভিযানে ওই থাকবে। আপনাদের এই দাবিগুলো শুধুমাত্র হচ্ছে আপনাদের টিওয়াইএফ এর দাবি নয়, এ দাবি হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত বেকার প্রান্তিক গরিব যুবদের দাবি। আপনাদের এই দাবি হচ্ছে মূল স্রোতের দাবি। একমাত্র সবার দাবি পূরণের মধ্য দিয়েই হচ্ছে আমাদের ভারতবর্ষের যুবদের উন্নতি হতে পারে। সমস্ত দাবিকে বাদ রেখে কিছু দাবিকে নিয়ে আন্দোলন করলে আমরা জানি সমস্ত যুবদের উন্নতি হচ্ছে আমরা করতে পারবো না। তাই আজকে এখানে আপনারা যে সমস্ত দাবি রেখেছেন, আগামী 15ই সেপ্টেম্বর আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দিল্লির রাজপথে সেই দাবিগুলো হচ্ছে সোচ্চারে উচ্চারিত হবে। আপনারা আজকে এখানে অবস্থানে যে সমস্ত দাবি করছেন দিল্লির বুকে, সেদিন সোচ্চারিত হবে আপনাদের দাবিগুলো। এবং সেই আওয়াজ যে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কথা শুনতে চায় না, যে নরেন্দ্র মোদী দেশের মিডিয়াকে ফেস করতে চায় না, যে নরেন্দ্র মোদী মানুষকে হচ্ছে উপেক্ষা করে মিথ্যে কথা বলে, সেই নরেন্দ্র মোদীর কানেও হচ্ছে আমরা পৌঁছে দেব। দেশ জুড়ে হচ্ছে আমাদের আন্দোলন চলবে। শুধু আমি শেষ করব আমার কথা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, এই ভারতবর্ষের বুকে, এই ত্রিপুরার বুকে টিওয়াইএফআই জন্ম হয়েছিল লাঞ্ছনা এবং বঞ্চনার জঠর থেকে। প্রথম দিক থেকে টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই তারা লড়াই আন্দোলনে মাঠে থেকেছে, সেটা সাম্রাজ্যবাদ হোক কি সেটা সাম্প্রদায়িকতাবাদ হোক, আমরা হচ্ছে লড়াই আন্দোলন থেকে কোনোদিনও পিছিয়ে আসেনি। তাই আজকে যারা আমাদের কর্মীদের ওপরে, নেতৃত্বের ওপরে আক্রমণ করে, মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে, খুন করে মনে করছেন আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দেব, আমরা বলছি কেউ কোনোদিনও পারেনি, আপনারাও হচ্ছে করতে পারবেন না। আমরা যে বামপন্থী মতাদর্শে অবিচল থেকে রাজনীতি করে আমাদের জন্য হচ্ছে শহীদ হওয়া বা ওই জেলের কুঠুরিতে থাকা, এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আমরা জানি যে এই কাজ হচ্ছে আমাদেরকেই করতে হবে। আমি আমার কথা শেষ করব। আমার শেষ কথা এটাই যে সারা দেশ জুড়ে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই সময় দেখবেন একটা বিষয়কে ধরে খুব বেশি চর্চা হচ্ছে। কাকে নিয়ে চর্চা হচ্ছে? চর্চা হচ্ছে ককরোচ জনতা পার্টি বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৈরি হওয়া একটা সংগঠন, ঠিক বলতে পারি না, একটা প্ল্যাটফর্ম, তাদেরকে নিয়ে হচ্ছে চর্চা হচ্ছে তো আপনারা এই ককরোচ জনতা পার্টি কার্যকলাপ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখছেন তো? নিশ্চয়ই দেখছেন আপনারা। আমরা বলতে চাই এই ককরোচ জনতা পার্টি তারা যে দাবি করেছে তাদের সমস্ত দাবির সঙ্গে হচ্ছে আমরা একমত। কিছুদিন আগে আমরা দেখেছি যিনি আমাদের দেশের প্রধান বিচারপতি, তিনি হঠাৎ করে মন্তব্য করলেন যে সমস্ত যুবরা তারা হচ্ছে দেশের সিস্টেমকে চ্যালেঞ্জ করে, যে সিস্টেম দেশের বেকার যুবদেরকে কাজ দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে কৃষকদেরকে ফসলের ন্যায্য দাম দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে ওই শ্রমিকদেরকে ন্যূনতম ন্যায্য মজুরি দিতে পারে না, যে সিস্টেম মহিলাদেরকে সমান অধিকার দিতে পারে না, যে সিস্টেম হচ্ছে সাম্প্রদায়িকতাকে রুখতে পারে না, সেই সিস্টেমের বিরুদ্ধে নাকি যারা কথা বলে তারা নাকি আসলে হচ্ছে ককরোচ, আরশোলা। হ্যাঁ, আমরা টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই পরিষ্কার বলছি যে হ্যাঁ, আমরা ককরোচ, আমরা আরশোলা। ককরোচ বা আরশোলা তারা হচ্ছে নোংরা আবর্জনার মধ্যে হচ্ছে জন্মগ্রহণ করে। আর আজকে আমাদের ভারতবর্ষের এই ত্রিপুরাকে রাজনৈতিকভাবে নোংরা আবর্জনায় পরিণত করেছে এই ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। আর আপনারা যখন আবর্জনা নোংরা তৈরি করেছেন আজকে, তাহলে আমাদের এই ভারতবর্ষের বুকে প্রতিবাদী ককরোচ বা আরশোলার হচ্ছে জন্ম হবেই। আমরা এই সিস্টেমকে হচ্ছে চ্যালেঞ্জ করবই। দিল্লিতে ওই ককরোচ জনতা পার্টির প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন কয়েকশো ছাত্রছাত্রী তারা দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা হচ্ছে অনশন করছে, তারা দিন রাত বসে রয়েছে। এই আমি 1 তারিখে দিল্লি থেকে ফিরে আজকে আপনাদের এখানে এসেছি। দিল্লিতে এই সময় দাঁড়িয়ে 45 ডিগ্রি 46 ডিগ্রি গরম, তারা একবারের জন্য রাজপথ ছেড়ে যায়নি, সেই রাজপথে বসে আছে, সেখানেই ঘুমোচ্ছে, সেখানেই হচ্ছে তারা
খাওয়া দাওয়া করছে, সেখানেই হচ্ছে তারা প্রতিবাদের সুরকে আরো বেশি হচ্ছে তীব্র করছে। আমরা টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই তাদেরকে হচ্ছে সমর্থন করি। আমাদের সংগঠনের নেতৃত্বরাও বিভিন্ন সময় সেখানে গিয়ে হচ্ছে আমরা তাদের পাশে হচ্ছে থাকছি। তাই আমাদের শেষ কথা, আমাদের একটাই লক্ষ্য, এই ত্রিপুরা থেকে বিজেপিকে সরাতে হবে, কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। এই বিজেপিকে সরাতে না পারলে আমাদের আদিবাসী যুব সমাজই বলুন আর ভারতবর্ষের সমস্ত যুব অংশের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান বলুন, কর্মসংস্থানের দাবি, সেগুলো হচ্ছে একটাও পূরণ হবে না। এরা হচ্ছে এই কাজ করবে না। এরা হচ্ছে শুধুমাত্র বড় লোককে বড় লোক করবে। যে আদানি আম্বানি যারা হচ্ছে নিজের বউয়ের জন্মদিনে আস্ত হচ্ছে একটা হেলিকপ্টারকে উপহার দিয়ে দেয়, যারা ওই সোনার কাজ করা 10 লক্ষের হচ্ছে সুট পরে দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে ঘুরতে চায়, তাদের কথাই হচ্ছে ভাববে। আর যে বেকার আদিবাসী ছেলেটা বা মেয়েটা বা বেকার যে যুবটা তার নিজের পরিবারের বউয়ের জন্মদিন হোক কি ছেলের জন্মদিন হোক কি মেয়ের জন্মদিন হোক, একটা চকলেট কিনে দিতে পারছে না, রোজগার নেই বলে, তার কথা হচ্ছে এরা ভাববে না। তাই এদেরকে হচ্ছে সরাতেই হবে। আমরা পারবো তো কমরেড? কি বলছেন আপনারা, পারবো তো? আপনাদের আরো জোরে বলতে হবে কমরেড, যাতে সমস্ত ত্রিপুরায় আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে যায়। আমরা পারবো তো বিজেপিকে সরাতে? হ্যাঁ, এরকম হচ্ছে কণ্ঠস্বর লাগবে আর এরকম জেদ লাগবে, আমরা সেই কাজ করে দেখাবো। অনেকক্ষণ আপনাদের সামনে বলেছি। এরপরে আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব সারা ভারতবর্ষে, যিনি বাম গণ আন্দোলনের একজন অন্যতম নেতা এবং ত্রিপুরা বিধানসভার যিনি হচ্ছে বিরোধী দলনেতা, তিনি আপনাদের সামনে বলবেন। আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের সামনে বলতে চাই। আগামীকালকে এই আগরতলাতেই আমরা ডিওয়াইএফআই এবং আপনাদের টিওআইএফ কথা বলে একটা ছোট্ট একটা আলোচনা সভা ঠিক করেছি। এটা সবার জন্য আলোচনা সভা সেটা বলতে পারছি না, কিন্তু যেভাবে এই বিজেপি সরকার আদিবাসী মানুষদের ওপরে আক্রমণ নামিয়ে আনছে, কোনো সংবিধানকে মানছে না, আইনকে মানছে না, তার বিরুদ্ধে আমাদের লড়াইকে জোরদার করবার জন্য আমরা আপনাদের এই ত্রিপুরাতেই আগরতলাতে পশ্চিমবঙ্গ, আসাম এবং এই ত্রিপুরার এবং টিআরএফ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা আমরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলনকে তীব্র করবার জন্য আলাপ আলোচনায় বসবো। সেখানেও প্রধান বক্তা হিসেবে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কমরেড জিতেন্দ্র চৌধুরী হচ্ছে থাকবে। আমাদের কালকে এই মিটিং হয়ে গেলে আগামী দিনে আমাদের কি রূপরেখায় ত্রিপুরার বুকে বা হচ্ছে নর্থ ইস্ট বা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এই আদিবাসী সমস্যাগুলোকে নিয়ে, সেটা হচ্ছে আমরা আপনাদের সামনে ঘোষণা করব। এই কথা বলে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।